আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 31। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জলজল করছে দুটি আঁখি। এক নিমিষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুই ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টায় বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনের সাথে ঘুরতে বের হয়েছিল। সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগে খাতা পোড়ানোর ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই, তার সাথে কথা বলাই বেমানা। উনার নাম লেখাতে যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটার থেকে দূরে থাকাই শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করে বুঝতে পেরেছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আমির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই। তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়েছি, খুব ক্ষুধা লাগছে। আজ শহর জুড়ে জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছি। 1 ঘন্টার বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশ পথে। মেঘ দুবার জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছি, কিন্তু আবিরের কোনো উত্তর দেয়নি। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপূর্ব সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরে সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময়ের জন্যই জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতার এই স্থান মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেছে, আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃশ্য দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবেই না বা কেন? ঢাকা শহরে কোথাও এত বছরে কোনোদিন এই জায়গাতে আসতে পারিনি। শুধু 2-1 বার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকে যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে 1 বার, অথচ আবির দেশে ফিরেছে সবেমাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে করে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দেব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল, মোবাইলটা নিয়ে আসলে ছবি তুল, কিন্তু আবির বাইকে এ কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেও মেঘ হেসে ফেলছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভ্রু কুঁচকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো, মানে? আবির বিরক্তি স্বরে বলল, এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম তোকে, ছবিও তুলে দিলাম, একটা বার বলতেও তো পারতি, দেন আপনাকে 2টা ছবি তুলে দিই, বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েক বাজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের নানি। এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ বেঞ্চি কেটে বলল, জীবনেও না, আমি আপনার মতো এত পাষাণ না।
এই কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসাতে মেঘ বিস্ময়ের সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসছে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা কাঁখানি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তিও দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছরে একটা বারো কথা বলিসনি আমার তখন একবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোরই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে, ভেবেছিস কখনো? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, উষ্ণতায় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছর একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠ বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি আর তাকানো স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বলা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পুরালো, তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছরে কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটি ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল, হোয়াই নট। ঘুরোঘুরি শেষে বাসায় ফিরেছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মেয়ে মারার দিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটা পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন 3-4 ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলো সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলছে এই লড়াই। সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে, সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটি মানুষই মহাখুশি, তবে মোজাম্মেল খান তেমন খুশি না। কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে এক সময় ধমক দিয়ে বসলেন, মেডিকেল পরীক্ষা এখনো হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাইরে ব্যালকানিতে দাঁড়িয়ে নিচের সবাই হই হুল্লোড় দেখছিল। তবে মুজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে। এসব সামান্য বিষয়ে সে পাত্তাই দিচ্ছে না, কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো। শীতল কণ্ঠে তাকালো একবার, হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছে কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাত আপুরও ছুটি নেই। কিছুদিন পর মেডিকেলেও ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিউতে হইছে, জগন্নাথে ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়ে দিছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এজন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখলো। অকম্বাত আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কি হলো, চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিয়েছে। তানবীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না, বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করেই সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে বাড়ি কণ্ঠে বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচ্চু আপুকে বকেছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই।
আমাকে আর ভাইয়াকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচ্চুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দেবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসায় গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীতু হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে। কান্নার তোপে সামনের দিকের চুলগুলো ভেজা গালে লেপ্টে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্না করে ভাসুরকে থামানোর সাধ্য নেই বলেই সরে পড়েছে। আলী আহমদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন, এখনো ফিরেননি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছে। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলে চান্স পাসনি, কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্সই পায়নি? তোকে এটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল, এই মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকেই বকেই যাচ্ছেন। ঘুরে ফিরে এক কথায় বারবার বলছেন, এত আদর দেখে, এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলে যেমন বন্ড, মেয়েটাও এরকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতেও চান্স পেতে পারেনি। এদিকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল, রুমে যেতে বলছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছা থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনো রাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে, এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনিই বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আজ সেই মানুষটাই ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন, প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশে মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পাইনি, কি বলবো আমি তখন? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি চাইছেন এখন ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লে কি রেজাল্ট পরিবর্তন আনতে পারবেন? এডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্য দিয়ে যায়, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করেছিল। মা বাবা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কি বলল, আপনারা তো সন্তানের থেকেও সমাজেরকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন, ভেতরে ভেতরে এখনো রাগে ফুঁসছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতি উত্তর ছিল না বলে চুপ হয়ে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বুঝাচ্ছেন। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শক্ত করে দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই। অনবরত কেঁদেই যাচ্ছে, এই কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে। এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবে। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃত হাসল। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে নাকি চাচ্চু বকেছে তাই? মেঘ নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো, তুই কি মেডিকেলে পড়তে চাস?
পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো। শুধু বল পড়তে চাস কিনা। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসসির পর সবার মতো পরিবারের কথায় তাকেও সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতেই এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়াই তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়েও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছে। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনো মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়তে পারিস। কে কি বলবে সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের গলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমলো করছে। তার আব্বু তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারো কথাই নয়। নিজের সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো নাকি জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে 2বার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে এসেছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয় না, তাই আজ সময় নিয়ে আইডি ঘুরতেছে। হঠাৎ চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতেই রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যে মালিহা খান, আলী আহমদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিল, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে ডাকেননি। ছোটবেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা হয়, তাই সচরাচর কেউ ডাকেন। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবৎ মালিহা খানের প্রেশার বাড়তি, মাথায় বার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে গিয়ে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর স্যালাইন খাইয়ে নিজের রুমে আসছে। এইটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেননি। হয়তো 2 ভাই অন্য রুমে কথা বলছেন। ঘণ্টাখানেক পর তানবীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানবীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানবীর উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানবীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়। বোনও তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবার প্রশ্ন করল, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানবীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল, আমারও। তানবীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ডিউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম। বনুরে বুঝাইয়া 2 জনে ভর্তি হয়ে পড়ো, হয়তো আল্লাহ চাচ্ছেন 2 বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তো বা, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। তানবীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিয়েছে। চলবে। এই পর্যন্ত ছিল অমিত্র ভালোবাসি তোকে পর্ব 31। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।